ইংরেজিকে আমরা প্র্যাকটিক্যালি দেখতে যাচ্ছি, অর্থাৎ আমরা প্রধানত এখানে প্রায়োরিটি দিব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ব্যাপারটা। আমরা কাকে সাবজেক্ট হিসেবে নিব এবং সেই সাবজেক্ট অনুযায়ী কি ধরনের ভার্ব ব্যবহার করব, তাই মূলত আমাদের এই প্র্যাকটিক্যাল সেশনের মূল লক্ষ্য। যাই হোক, আমরা শুরু করতে পারি। আপনাদের কাছে আমার প্রথম প্রশ্ন, এই যে যে অংশটি আছে, এই অংশটিকে, এই অংশের মধ্যে অ্যাজ এ সাবজেক্ট হিসেবে কাজ করেছে পুরো অংশটা, কিন্তু এই পুরো অংশের মধ্যে কোন নাউনটির উপর, স্পেসিফিকলি কার উপর বেস করে এই অক্সিলারি ভার্বটা ব্যবহার হয়েছে? অর্থাৎ পুরো অংশটার উপর বেস করেই, নাকি এনি কনস্টিটিউশনের উপর বেস করে, নাকি দ্য পারপোসের উপর বেস? জাস্ট আমাকে একটু অবগত করুন তো। ওকে, দ্য পারপোস বলেছেন, এক্স্যাক্টলি আপনার উত্তর হয়েছে। এখন এটা এজন্য বললাম কারণ অনেকে আমরা কি করি জানেন, যখন এখানে আমরা কোনো প্লুরাল ফর্ম দেখি অফ এর পরে অর্থাৎ প্রিপোজিশনের পরে, আমরা কি করি যে আও, এটা তো প্লুরাল দেখাচ্ছে, তার মানে আমরা এখানে একটি প্লুরাল ভার্ব বসিয়ে দিই। রাইট? এই ব্যাপারটাকে যাতে আমরা আর ভুল না করি, এই জন্যই মূলত এটা করা। তার মানে এই ক্লাস সেশনের মূল উদ্দেশ্য থাকবে যেন এই সমস্যাটা আমরা অনেকাংশেই দূর করতে পারি। ওকে, যাই হোক, এরপরে আমরা আরো দেখার চেষ্টা করি। Here we see, however, যাই হোক, the existing constitution, এখানে আপনাদের কাছে আমার প্রশ্ন, এই এক্সিস্টিং কি আসলে কি হিসেবে ব্যবহার হয়েছে, আপনি কি মনে করেন? আমরা সাধারণত যখন প্র্যাকটিস করি বা যখন আমরা লিখতে যাই, তখন অনেক সময় আমাদের এই মানে ফ্রেজ, পার্টস অফ স্পিচের ব্যাপারটা প্রয়োজন হয়, বা নাউন ফ্রেজ বা অ্যাডজেক্টিভ ফ্রেজ বা প্রিপোজিশনাল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এই ব্যাপারগুলো অটোমেটিকলি চলে আসে। তাহলে এইখানে আমরা এক্সিস্টিং কি বলতে পারি? দেখুন, আমি কিন্তু বলেছিলাম যে যেটার মায়না এবং এইখানে যাই থাক, এরপরে যদি আমরা একটা নাউন দিই, ডেফিনেটলি উই ক্যান কল যে একে অ্যাডজেক্টিভ ফর্ম বলতে পারি। অর্থাৎ আমরা একে প্রেজেন্ট পার্টিসিপল বলতে পারি, আবার অ্যাডজেক্টিভ ফর্ম বলতে পারি। ওকে, আর এখানে নাউন হচ্ছে কনস্টিটিউশন, আর একসাথে পুরো অংশটার নাম হচ্ছে নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ, আই থিংক সো ইউ হ্যাভ গট নাউন ফ্রেজ। ওকে, আপনার কাছে আমার প্রশ্ন, এখানে এই যে হুইচ ব্যবহার হয়েছে, এই হুইচ কাকে রেফার করে? জি, জাস্ট এতটুকু বলবেন, আর কিছু না। এই হুইচ কাকে রেফার করেছে? এই হুইচ কি কর্তৃত্ববাদী প্রবণতাকে রেফার করেছে, অর্থাৎ অথরিটারিয়ান ট্রেট, অর্থাৎ কর্তৃত্ববাদী প্রবণতাকে রেফার করেছে, নাকি কাকে রেফার করেছে, নাকি এই এক্সিস্টিং কনস্টিটিউশনকে রেফার করেছে? রিফার দ্যাট মিনস, সরি টু সে, ফুল সেন্টেন্স কে, হ্যাঁ ঠিক আছে, ফুল সেন্টেন্স কে নির্দেশ করে। তবে আপনি যদি বলেন যে এখানে কর্তৃত্ববাদী প্রবণতাকে রেফার করেছে, সেটাও হয়। আবারও প্রো সেন্টেন্স কেও রিফার করে এক সেন্সে, কারণ আমরা দেখতেই পাচ্ছি যে এই যে যে বিদ্যমান যে কনস্টিটিউশন, যেটা এই যে যে অথরিটেরিয়ান, দ্যাট মিনস কর্তৃত্ব পরায়ণ, প্রয়ণবাদ বা কর্তৃত্ববাদী যে প্রবণতা, এটাকে ইয়া করেছে, দ্যাট মিনস এটাকে সক্ষম করেছে। অর্থাৎ আপনি চাইলে এই যে নাউন ফ্রেজটি আছে অ্যান্ড অথরিটারিয়ান ট্রিপ, এই নাউন ফ্রেজটিকে রেফার করে। আমরা জানি যে হুইচ কি, হুইচ এই রিলেটিভ প্রোনাউনটি পুরো সাবজেক্ট, দ্যাট মিনস পুরো বাক্যটিকে রেফার করতে পারে, অর্থাৎ পূর্ববর্তী বাক্যটিকে। আবারও ইমিডিয়েট যে নাউন বা নাউন ফ্রেজ আছে তাকেও রেফার করতে পারে। আবারও এমনও আছে, আমরা রিলেটিভ প্রোনাউন দিয়ে সাবজেক্টকেও রেফার করতে পারি। রাইট? এটা আমরা আমাদের বুঝে নিতে হবে যে কখন কোনটা হবে। এটা বোঝার জন্য আমার যে পূর্ববর্তী ভিডিওগুলো আছে, সেগুলো আপনারা ভালোভাবে দেখে নিতে পারেন, তাহলেই বুঝতে পারবেন। ওকে, আসুন আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ব্যাপারটাকে বেশি গুরুত্ব দিব, যার দরুন আমরা এখানে চেষ্টা করি। Here we see, এই বাক্যটি যদি আমরা একটু লক্ষ্য, এই বাক্যটি দেখুন, এইখান থেকে এই পর্যন্ত একটি বাক্য। আপনাদের কাছে আমার প্রশ্ন, এই বাক্যের মধ্যে আসলে সাবজেক্ট, মানে এই বাক্যের মধ্যে সাবজেক্ট কে, আর সাবজেক্ট যিনি আছেন, তাহলে সেই অনুযায়ী ভার্ব কি? এখানে বলা হচ্ছে যে রিরাইটিং অন দা আদার হ্যান্ড, অর্থাৎ এই যে পুনরায় লেখা, অপর পক্ষে, মানে সিগনিফাইজ, দ্যাট মিনস এটা কি, মানে তাৎপর্য, মানে সিগনিফাইজ, আমরা জানি সিগনিফিক্যান্ট, এটার অর্থটা হচ্ছে তাৎপর্যপূর্ণ। তার ভার্ব ফর্ম হচ্ছে সিগনিফাই, এটা গুরুত্ব আরোপ করা, এরকম ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। কমপ্লিট,
রিথিঙ্কিং, দ্যাট মিনস আমরা বলতে পারি কি একটা মানে সম্পূর্ণরূপে, আমি অর্থে যাচ্ছি না, আমি জাস্ট এখানে বলতে যাচ্ছি এইটা যে সাবজেক্ট কে আর ভার্ব, জাস্ট এতটুকু বলুন তো এখানে সাবজেক্ট কি। আর জি, হ্যাঁ আমি কিন্তু অপেক্ষায় আছি আপনারা বলবেন, কারণ আমি ইতিমধ্যেই কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করেছি যে একটি বাক্যের সাবজেক্ট কত রকম হতে পারে, সেই আলোচনায় কিন্তু আপনারা ইতিমধ্যে অবগত। জাস্ট আমাকে অবগত করুন তো এই বাক্যের সাবজেক্ট কে। অর্থাৎ এইখানে কিন্তু এই পর্যন্ত একটি অংশ, এই পর্যন্ত একটি অংশ, এরপরে আবারও একটি অংশ, এই পর্যন্ত একটি অংশ। জি, কে বলেছেন? ওকে, রিরাইটিং, এক্স্যাক্টলি রিরাইটিং। আর ভার্ব হচ্ছে সিগনিফাই, সিগনিফাইজ। ওকে, ভার্ব এখানে সিগনিফাইজ আর রিরাইটিং। এখন আমি যদি প্রশ্ন করি, সরি টু সে, সাবজেক্ট হচ্ছে রিরাইটিং। এখন আমি যদি আপনাদের কাছে প্রশ্ন করি এই যে রিরাইটিং সাবজেক্ট, তাহলে এটার নাম মানে এটার নাম কি, গ্রামের ভাষায় একে কি বলা হয়? আপনাদের কাছ থেকে উত্তর চাই। ওকে, গ্রামারের ভাষায় কি বলা হয়? আমরা জানি যে আইএনজি যুক্ত ফর্ম যখন এজ সাবজেক্টের মতো কাজ করে তাকে আমরা গ্রামারের ভাষায় বলে থাকি জেরান। কি বলে থাকি? জেরান। অর ইউ ক্যান কল অলসো নাউন, নো প্রবলেম। অর্থাৎ আপনি কি বলতে পারেন? নাউন বলতে পারেন, আবার একে কি বলতে পারেন? জেরান বলতে পারেন। বুঝতে পারছেন? একই কথা, কারণ সাবজেক্টের মতো কাজ করছে। আর অন দা আদার হ্যান্ড, এটা হচ্ছে এখানে দ্যাট মিনস আমরা বলতে পারি কি অ্যাডভার্বিয়াল অংশ। ওকে, অর্থাৎ অন দা আদার হ্যান্ড, অপর পক্ষে, সিগনিফাইস, তারপরে এইখানে এই হচ্ছে ভার্ব। এরপরে আমরা এখানে লক্ষ্য করছি যে সাজেস্টিং দ্যাট, এটা আরেকটি অংশ, এটা আরেকটি অংশ, আমরা এদিকে যাচ্ছি না। আরেকটি অংশ, দ্যাট মিন সাজেস্টিং, এটা সাজেস্ট করে যে এখানে পার্টিসিপল হিসেবে ব্যবহার হয়েছে প্রেজেন্ট পার্টিসিপল, দ্যাট দ্য কারেন্ট ফ্রেমওয়ার্ক ইজ ফান্ডামেন্টালি। এইখানে কিন্তু আবারও এই বাক্যে ভার্ব আবার ব্যবহার হয়েছে ই। ওকে, কনজাংশন যুক্ত যে বাক্যটি আছে এই বাক্যের ভার্ব আবারও ইজ হিসেবে, ইজ এখানে ব্যবহার হয়েছে। যাই হোক, এরপরে আমরা দেখার চেষ্টা করি দিস ডিস্টিংশন ইজ নট, তার মানে এটা তুচ্ছ কোনো ব্যাপার না, এরকম অর্থ দিচ্ছে। ফিলোসফিটিস, ওকে, এগুলো সহজ, এগুলো বোঝাই যাচ্ছে। ওকে, ওকে, আমরা এরপরে দেখার চেষ্টা করি। মেনি স্কলার্স এন্ড অ্যাক্টিভিস্ট argue that reforming the existing document could never fully read it out of authoritarian elements. ওকে, এইখানে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। এই বাক্যের মধ্যে আমরা এই দ্যাট যুক্ত, দ্যাট কনজাংশন এর পূর্বে এই অংশের, এই অংশের জন্য যেই ইয়ের প্রয়োজন, অর্থাৎ ভার্বের প্রয়োজন, তা কিন্তু আমরা ইতিমধ্যে পেয়েছি। এখন প্রশ্নটা হলো এই দ্যাট এর পরে, অর্থাৎ এই কনজাংশনের পরবর্তী একটি অংশ আছে, এই অংশটা লক্ষ্য করুন। এই অংশের মধ্যে, অর্থাৎ এই অংশের মধ্যে সাবজেক্ট কি? দ্যাট তো এই দুটি বাক্যকে ইয়া করেছে, দ্যাট মিনস একত্রিত করেছে। তাহলে সাবজেক্ট আসলে কি? এই রিফর্মিং নাকি কি আসলে সাবজেক্ট? ওকে, বিশ্বদীপ ইতিমধ্যেই এই মেনি স্কলার এবং অ্যাক্টিভিস্ট এই আর্গুর কাজটা করেছে। এখন দ্যাট এর পরে এই কাজটি কিন্তু তারা আর করবে না, কারণ এটা কিন্তু এই দ্যাট এর পরে এটি কিন্তু আলাদা আরেকটি বাক্য। এই পর্যন্ত আমরা লক্ষ্য করি। দেখুন, এই পর্যন্ত কিন্তু আরেকটি অংশ, আরেকটি ক্লোজ, ঠিক আছে, এই পর্যন্ত রেড কালার অংশটা লক্ষ্য করি। আর এই অংশটা কিন্তু ইতিমধ্যে শেষ প্রধান বাক্য হিসেবে। তবে এই অংশটা আবার আমরা একটু লক্ষ্য করি যে দ্যাট, যে রিফর্মিং, দ্যাট মিনস এইখানেও এই রিফর্মিং অ্যাজ এ জেনারেট হিসেবে ব্যবহার হয়েছে এবং সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। ওকে, অর্থাৎ এই যে বর্তমান যেই ডকুমেন্ট, দ্যাট মিনস এই যে দালিলিক যে প্রমাণ, দ্যাট মিনস সংবিধানকে বুঝিয়েছে, কুড নেভার ফুলি, অর্থাৎ এটা একেবারে সম্পূর্ণভাবে কি করবে না, এখানে কিন্তু ভার্ব হচ্ছে কুড। রিড অফ, রিড ইট অফ, তার মানে এটা আমরা কিন্তু জানি যে রিড, রিড এর অর্থটা কি? রিড ইট অফ, আমরা গেট রিড অফ পড়েছি না? অর্থাৎ মানে এটা সম্পূর্ণভাবে মুক্ত করবে না। যে অথরিটারিয়ান যে এলিমেন্টস গুলো আছে, সেই অথরিটারিয়ান কর্তৃত্বপরায়ণ যে উপাদানগুলো আছে, এই উপাদানগুলো থেকে এই যে রিফর্ম করা, সংস্কার করা, অর্থাৎ বর্তমান যে ডকুমেন্ট বা দালিলিক প্রমাণ বা সংবিধান আছে, এইটাকে মানে এই সংস্কার করা মূলত এই অথরিটারিয়ান বা কর্তৃত্বপরায়ণ যে এলিমেন্টস গুলো আছে, উপাদানগুলো আছে, এইগুলো থেকে মুক্তি দিতে পারবে। ওকে, মুক্তি দিতে
পারবেন। এরপর আছে দ্যাট হ্যাভ eroded democracy over decades। এখন আপনার কাছে যদি আমার প্রশ্ন হয় এইখানে, হ্যাঁ এক্সিস্টিং এক্স্যাক্টলি ওকে, আপনার সরি টু সে এক্সিস্টিং না, এখানে রিফর্মিং হচ্ছে সাবজেক্ট। ওকে, রিফর্মিং সাবজেক্ট এবং সেই অনুযায়ী এইখানে এই যে কুড হচ্ছে ভার্ব, আর এই অংশটা আপনি বলতে পারেন যে নাউন ফ্রেজ, অর্থাৎ আপনি এই রিফর্মিং এর অবজেক্টও বলতে পারেন। ওকে, এরপরে লক্ষ্য করুন দ্যাট হ্যাভ ইরোডেড, অর্থাৎ যা মূলত মানে এটাকে অনেকটা বলতে পারি যে ধ্বংস করেছে বা ভেঙে চুরে দিয়েছে। ওকে, ভাঙচুর করেছে আমাদের ডেমোক্রেসিকে ওভার দ্য ডিকেডস, অর্থাৎ দশকের পর দশক ধরে। এখন প্রশ্নটা হলো এই দ্যাট মূলত কাকে নির্দেশ করেছে? এই দ্যাট কাকে নির্দেশ করেছে? এই যে দ্যাট যে রিলেটিভ প্রোনাউন, এখানে আরেকটি একটি ক্লোজ তৈরি করা হয়েছে, তাহলে এই দ্যাট কাকে নির্দেশ করেছে? অথরিটারিয়ান এলিমেন্টস কে নির্দেশ করেছে, নাকি পুরো বাক্যকে রিফার করেছে? জি, আমাকে একটু অবগত করবে। আমরা কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে অনেক সময় আমরা ভুক্তভোগী, অর্থাৎ আমরা ভুগতে থাকি যে এই ব্যাপারগুলো বুঝতে পারি যে কখন কোনটি অর্থ দিতে। ডেফিনেটলি দ্যাট এইখানে অ্যাজ এ রিলেটিভ প্রোনাউন হিসেবে মূলত এই অথরিটারিয়ান এলিমেন্টকে নির্দেশ করেছে, কারণ আমরা এটা জানি যে পুরো বাক্যকে রিফার করতে হলে আমরা সাধারণত যেটা জানি যে রিলেটিভ প্রোনাউন হুইস এর ব্যবহারটা করতে হয়। কি রিলেটিভ প্রোনাউন? এই হুইস এর ব্যবহারটা। আর দ্যাট সাধারণত আমরা সবসময় লক্ষ্য করব যে ইমিডিয়েট যে নাউন আছে না, সেই নাউনকে নির্দেশ করে, ইমিডিয়েট নাউন বা নাউন ফ্রেজকে নির্দেশ করে বাক্যে ব্যবহৃত। অর্থাৎ আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে এই অথরিটারিয়ান যে এলিমেন্টস গুলো আছে যা মূলত এই ডেমোক্রেসিকে বছর, এইখানে দেখুন দশকের পর দশক ধরে ধ্বংস করেছে। হেরোইসি, এখানে অনেকে বলতে পারেন যে ওভার ডিকেডস কেন আছে? আপনি দেখুন না, একটা বাক্যে যে আপনার শত শত প্রশ্ন থাকতেই পারে। দেখুন আমরা সাধারণত ধরে অর্থে ফর ব্যবহার করি। ফর এর অর্থটা হচ্ছে ধরে বা যাব, কিন্তু এখানে ওভার ব্যবহার হয়েছে। ওভার এবং ফর অনেকটা কাছাকাছি অর্থ দেয়। ওকে, ওভার এবং ফর কাছাকাছি অর্থ দেয়। তবে এইটা যেটা নির্দেশ করে, হ্যাঁ এক্স্যাক্টলি একজন বলেছেন পিরিয়ড অফ টাইম কে নির্দেশ করেছে। ওকে, এটা অনির্দিষ্ট টাইম, কারণ বুঝতেই পারছেন দশকের পর দশক ধরে এই অর্থটা হচ্ছে। ওকে, জি, আমরা এরপরে দেখার চেষ্টা করি। ওকে, ওকে, ইয়েস, এক্স্যাক্টলি এখানে আপনার জন্য প্রশ্ন আছে। আপনি, সরি টু সে, এখানে আপনার জন্য প্রশ্নটা হচ্ছে এইখানে লক্ষ্য করুন এই পর্যন্ত অংশ, অর্থাৎ দ্যাট কনজাংশন এর পূর্ববর্তী যে অংশটা আছে, এখানে কিন্তু সাবজেক্ট আছে, এখানে কিন্তু ভার্ব আছে। প্রশ্নটা হলো এখানে ভার্ব আছে, অক্সিলারি ভার্ব ইজ, তাহলে সাবজেক্ট, সাবজেক্ট আমাকে কিন্তু খুঁজে দিবেন, অবশ্যই অবশ্যই সাবজেক্ট খুঁজে দিবেন। দা কল, ওকে এক্স্যাক্টলি সাইফুল ইসলাম সজীব, আপনি এক্স্যাক্টলি ধরতে পেরেছেন। এখানে দা কল হচ্ছে সাবজেক্ট। তাহলে দা কলের অর্থটা কি হবে সজীব, আপনি কি একটু বলতে পারবেন? দা কল এর অর্থটা কি হবে? আমি আপনার লেখাটাই লিখবো এখানে। মানে আমরা তো কল এর অর্থটা জানি যে ডাকা, তাহলে এখানে কি হবে? ওকে, এক্স্যাক্টলি এখানে হবে হচ্ছে আহ্বান বা আমন্ত্রণ বা আহ্বান, বা এই যে যে একটা সুর উঠেছে। ওকে, এই সেন্সে। তার মানে এখানে অর্থটা দিচ্ছে এরকম যে সংবিধান লেখার, পুনরায় লেখার যেই ডাক বা পুনরায় লেখার যে আহ্বান, ইজ, ইজ এইখানে যেহেতু এখানে সিঙ্গুলার, সিঙ্গুলার সাবজেক্ট, তার মানে ভার্বটাও সিঙ্গুলার, ইজ বেসড অন, ভিত্তি করে, অফ বিলিভ, অর্থাৎ একটি বিশ্বাসের উপর ভিত্তি করে এই ডাক, দ্যাট ডেমোক্রেসি রিকোয়ার্স, অর্থাৎ এই যে যে ডেমোক্রেসি গণতন্ত্র প্রয়োজন, এন্ড এথিক্যাল এন্ড কনসেপচুয়াল রিস্টাইট, অর্থাৎ একটি পুনর্স্থাপন প্রয়োজন, যেটার ইথিক্যাল, নৈতিক, ইথিক্যাল এবং যে কনসেপচুয়াল যে রিসেট, এরকম একটা ইয়া প্রয়োজন। আই থিঙ্ক সো ইউ হ্যাভ গট। আসলে এখানে ব্যাপারটা হচ্ছে কি জানেন, মূলত আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ভিত্তিতেই ব্যাপারগুলোকে বোঝার চেষ্টা করছি। আমরা এই ব্যাপারগুলোকে একটু প্রায়োরিটি দিয়ে অন্য ব্যাপারগুলোকে কিছুটা অ্যাভয়েড করার চেষ্টা করব। ঠিক আছে, ওকে। তার মানে আমরা বুঝতে পারলাম যে এখানে, আর স্যার যদি বলা হয় এই অংশটা, ও হ্যাঁ কেউ প্রশ্ন করবে? স্যার এখানে স্যার এই যে মানে এরকম কি বাংলা ভাষায় মানে ডাকাকৃত আহ্বান যেটা বলাকৃত যেটা জি জি বলুন।
মানে আমি বলতে চাচ্ছি, মিনিংটা আসলে আমি পুরোপুরি করতে একটু কষ্ট হয় আমার, মানে এখানে কি হ্যাঁ, বলাকৃত বা ডাকাকৃত না 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 না, এটা এরকম এরকম কি? না। বলাকৃত বা ডাকাকৃত ব্যাপারটা হচ্ছে তখন পার্টিসিপল হতো। ব্যাপারটা হচ্ছে যদি এরকম হতো, ওকে, হয় ডাকাত। না আপনি যেটা ও, বলতে জি। চাচ্ছেন, ওকে, আপনি যদি এরকম বলেন যে কালেক্টেড, জাস্ট আপনার প্রশ্নের পরিপ্রেক্ষিতে কালেক্টেড ইনফরমেশন, তার মানে তথ্য সংগ্রহকৃত তথ্যটি, বুঝতে পারছেন? আবার আমি যদি বলি যে রি রিটেন কনস্টিটিউশন, কনস্টিটিউশন, এর অর্থটা হচ্ছে কি জানেন? পুনরায় লিখিত সংবিধান। কি হচ্ছে? পুনরায় লিখিত সংবিধান। এইগুলোর অর্থ আপনি যেটা বলছেন ওইটা কিন্তু মূলত এই নাউন দিয়ে করা যাবে না, অর্থাৎ সেটা করতে হলে এইভাবে আপনাকে পার্টিসিপল করে এরপরে বলতে হবে, ঠিক আছে? অর্থাৎ এইভাবে পার্টিসিপল তৈরি করে বলতে হবে। আমি কিন্তু পার্টিসিপেলের ক্লাসগুলো আপনাদের নিয়েছিলাম, আশা করছি যে সেই ভিডিও আবার যদি আপনি পুনরাবৃত্তি করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে আপনি এই অর্থগুলোর অর্থ দিবেন যেটা আপনি এই মাত্র বলেছেন, ঠিক আছে? ওকে, এরপরে আমরা একটু দেখার চেষ্টা করি। ওকে, রিরাইটিং অ্যামেন্ডমেন্ট ইউজ করা যাবে কি না? রিরাইটিং অ্যামেন্ডমেন্ট, ওকে, অ্যামেন্ডমেন্ট মানেই হচ্ছে দেখেন সংশোধন, ঠিক আছে? অ্যামেন্ডমেন্ট মানেই হচ্ছে সংশোধন। রিরাইটিং আপনি সংবিধান দিতে পারেন, ঠিক আছে? ওকে, এরপরে আমরা যদি একটু লক্ষ্য করি আবার অন্যদিকে চলে এসেছি, তো এটাতে মানে অন্য একটা পর্বে চলে এসেছে। যাই হোক, আমরা এখান থেকে দেখার চেষ্টা করব। ওকে, ওকে, এইখানে আপনার জন্য আমার প্রশ্ন আছে, যদিও আমি এটা ব্যাখ্যা করেছি ইতিমধ্যেই, তারপর আমি বলছি। এখানে ব্যবহার হচ্ছে ডিস্টার্বিং ইমেজেস পাবলিশ বাই মিডিয়া শয় ব্লাড ইজ ফেসেস অফ প্যাসেঞ্জার। এই বাক্যটি এই পর্যন্ত এতটুকু থাকি। এই বাক্যটির মধ্যে সাবজেক্টকে এবং প্রধান ভার্ব, জাস্ট এতটুকু বলুন তো আমাকে। সাবজেক্ট কে এবং প্রধান ভার্ব জাস্ট উল্লেখ করবেন যে সাবজেক্ট এ আর প্রধান ভার্ব এ। মানে এখানে কিন্তু পাবলিশড, এখানে কিন্তু ইতিমধ্যে একটি ভার্ব আছে, আবার শোয়ের এখানেও একটি ভার্ব আছে। এরপরে ব্লাডেড আমরা এদিকে যাচ্ছি না, এটাও কিন্তু পার্টিসিপল আকারে এখানে দেওয়া আছে। ওকে, সাবজেক্ট ডিস্টার্বিং জেরা, সরি টু সে, এখানে আসলে জেরান্ট না, ডিস্টার্বিং এখানে ব্যবহার হয়েছে মূলত পার্টিসিপল, দ্যাট মিনস ইউ ক্যান কল ইট অ্যাডজেক্টিভ। ওকে, তার মানে এই পুরো অংশটা মিলেই হচ্ছে সাবজেক্ট। ওকে, অর্থাৎ ডিস্টার্বিং বিরক্তিকর ইমেজ, অর্থাৎ বিরক্তিকর যে ছবি বা ভিডিও, তার মানে এই পুরো অংশটা হচ্ছে এখানে কি সাবজেক্ট, বুঝতে পারছেন? ওকে, আর পাবলিশড না, ভার্ব পাবলিশড না, এই ভার্ব প্রধান ভার্ব না, অর্থাৎ এই পাবলিশড প্রধান ভার্ব না। পাবলিশড হচ্ছে এই জন্যই কিন্তু আপনাদের একটু মানে রিডিং স্কিল বাড়ানো দরকার, ঠিক আছে? এই পাবলিশড মূলত এখানে ব্যবহার হচ্ছে পার্টিসিপল হিসেবে, পাস্ট পার্টিসিপল হিসেবে, নট প্রধান ভার্ব। প্রধান ভার্ব হচ্ছে ঈশ্বর, অর্থাৎ দেখিয়েছে। এইখানে দেখুন, আমি কিন্তু বলছি প্রকাশিত, অর্থাৎ এখানে হচ্ছে মিডিয়ার দ্বারা প্রকাশিত বিরক্তিকর ইমেজেস, দেখায়, দেখিয়েছে ফেসেস অফ প্যাসেঞ্জার, অর্থাৎ প্যাসেঞ্জারদের রক্তাক্ত যেই মুখমণ্ডল বা মুখ। এবার বুঝতে পেরেছেন? সন্দীপ, আপনি এবার বুঝতে পেরেছেন? তার মানে প্রধান ভার্ব হচ্ছে এখানে ঈশ্বর, অর্থাৎ এইটা। তার মানে এইটা কি? ডেফিনেটলি আপনি একে বলতে পারেন কি পার্টিসিপল। এই ব্যবহারগুলো নিয়ে আমরা কিন্তু অনেকেই সমস্যায় ভুগি, অর্থাৎ আসলে কোনটা প্রধান ভার্ব এবং কোনটা প্রধান সাবজেক্ট এটাকে যখন নিরূপণ না করতে পারি তখনই কিন্তু আমাদের সমস্যাটা তৈরি হয়। আমরা অনুরূপ ভাবে কিছু দেখার চেষ্টা করি, যেমন এই ধরেন, ইয়েস, ওকে, ঠিক আছে, আমরা এখানে এটা সহজ, আমরা এদিকে যাচ্ছি না, এদিকে পড়ছিও না। ওকে, এটাও ঠিক আছে, এটা আমি গত ক্লাসে দিয়েছি। এই দুইটাই গত ক্লাসে দিয়েছি, এই জন্য এখানে আর দরকার নেই। তারপরও যেখানে প্রশ্ন আছে সেখানে তো অবশ্যই প্রশ্ন করবে। ওকে, এটাও ঠিক আছে অনেকটাই। হ্যাঁ, ও আরেকটা ব্যাপার, জি,
এইখানে আপনার জন্য আমার প্রশ্ন আছে। কি প্রশ্ন আছে? তা হলো এই বাক্যটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি এইখানে আইনযুক্ত ফর্ম দিয়ে এই অংশটি লেখা আছে। আপনার কাছে আমার প্রশ্ন, এই অংশটিকে জাস্ট এই অংশটিকে আপনি কি বলেন? দেখুন, আমার ভিডিওগুলো যদি আপনি মনোযোগ সহকারে দেখে থাকেন, অবশ্যই আপনি এটার নাম জানেন। আর এটার নাম যেহেতু জানবেনই, তার মানে এটার ব্যবহারও আপনি জানেন যে কিভাবে আপনি এইভাবে একটা বাক্য তৈরি করতে পারেন, রাইট? জি, আমাকে একটু বলুন তো, আমি আপনাদের কাছ থেকে অ্যান্সারটা জানতে চাচ্ছি। যদি না জানেন আমি তো বলে দিব, কিন্তু এটা কিন্তু অতীব জরুরি। কারণ আমার ক্লাস করবেন, কিন্তু এই ব্যাপারটি জানবেন না বা এটার ব্যবহার জানবেন না, তাহলে তো সমস্যা। এখানে রেল ব্লকেড অর্থাৎ এই যে যে রেল অবরোধ, ফার্দার অর্থাৎ আরো, ওকে সরি, ডিস্ট্রাক্টেড রেলওয়ে কানেকশন অর্থাৎ বিচ্ছিন্ন করে, যে রেলওয়ে যে কানেকশন আছে, যোগাযোগ বিটুইন ঢাকা এন্ড দ্য রেস্ট অফ দ্য কান্ট্রি, অর্থাৎ ঢাকার সাথে দেশের যে বাকি অংশ আছে, অর্থাৎ দেশের বাকি অংশের সাথে বিচ্ছিন্ন করে দেয়, সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। আরো এই ফার্দার এজ অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, আরো বিচ্ছিন্ন করে দেয়। তো প্রশ্ন হলো এটার অর্থটা কি? এটার অর্থটা কি দাঁড়াবে? জি, আমি কিন্তু আপনাদের কাছে প্রশ্ন রেখেছি, প্লিজ দয়া করে বলবেন। অর্থাৎ এই যে যে এক্সাসারবেটিং, এইটার অর্থটা কি? ওকে, আমি একটু বলে দিচ্ছি, আপনাদের কাছ থেকে উত্তর আছে না। এটিকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, ইউজড ইন দ্য সেন্টেন্স, এন্ড অফ দ্য সেন্টেন্স। দেখুন, এর অর্থটা হচ্ছে এই যে যে বিচ্ছিন্ন করেছে না, মানে এই যে যে বিচ্ছিন্নটা করেছে, এটা এক্সাসারবেটেড, দ্যাট মিনস এক্সাসারবেটিং, এর অর্থটা হচ্ছে আহ, আরো এই পাবলিক যে স্ট্রেস আছে এটা আরো বাড়িয়ে দিয়েছে, অর্থাৎ আরো বাড়িয়ে দেওয়া। ওকে, বিরক্তিতে ফেলা বা আরো বাড়িয়ে দেওয়া। ওকে, অর্থাৎ এই পাবলিক যেই আহ কষ্ট, এটাকে আরো বাড়িয়ে দিয়েছে। এক্সাসারবেট দ্যাট মিনস হচ্ছে মানে তীব্রতা বাড়িয়ে দেওয়া। এই সেন্সে দ্যাট মিনস এই যে যে জন যে দুর্ভোগ, যে স্ট্রেস, এটা জন দুর্ভোগ অর্থাৎ জনগণের দুর্ভোগ, জনগণের দুর্ভোগ আরো বাড়িয়েছে। এখন এইটা কোন সেন্সে অর্থ দিচ্ছে জানেন? এই সেন্সে অর্থ দিচ্ছে। এইটা যেই টেন্সে আছে, এটা একই টেন্সে অর্থ দিচ্ছে। বুঝতে পারলেন কি? আবার আপনি এইভাবে বলতে পারেন যে এই যে যে ঢাকা এবং রেস্ট অফ দা কান্ট্রির মধ্যে যে যোগাযোগ বিচ্ছিন্ন করেছে ব্লকেট, আরো যে মানে বিচ্ছিন্ন করেছে, যার ফলে জনগণের দুর্ভোগ আরো বৃদ্ধি পেয়েছে, তাই তো? জনগণের দুর্ভোগের তীব্রতা বৃদ্ধি পেয়েছে, এইভাবে আপনি বলতে পারেন, নো প্রবলেম। কিন্তু এটা যে বলতে পারা, এটা যে নির্ণয় করা, এটা যে নিজেরাও ব্যবহার করা, এটা তো শিখতে হবে। অন্যথায় আপনি মানে কিভাবে আপনার রিডিং স্কিল বা আপনি যখন আইএলটিএস পরীক্ষা দিতে যাবেন, তখন কিভাবে সেগুলোকে ওভারকাম করবেন, রাইট? এগুলোকে ওভারকাম করার জন্য অবশ্যই তো আপনার এইগুলোকে বুঝতে হবে, নতুবা তো ওভারকাম করতে পারবেন। ওকে, এরপরে আমরা ওকে, ওকে, এইখানে আপনার কাছে আমার একটি প্রশ্ন। এখানে আপনারা অনেকে এই সমস্যাটা হয়তো বা, জানি না কে পড়েন বা কে পড়েছেন, যেহেতু আমরা শুরু করছি, আমরা পড়বো। এই অংশটা যদি আমরা পড়ি যে চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুস, দ্যাট মিনস, ও এখানে উত্তর দেওয়া আছে, So, এটা হচ্ছে আর কি বলবো, অর্থাৎ আমি বলতে চেয়েছিলাম এই উড ইস্যু, অর্থাৎ যারই করবে, এটা কোন সেন্সে অর্থ দিচ্ছে? তার মানে এটা আমি উড বলছি কিন্তু বলছি করবে, তার মানে ফিউচারে বলছি। এর কারণ কি? এই কারণ হিসেবে ইতিমধ্যে আমি উল্লেখ করেছিলাম, কারণ এই যে যে কথাটা, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু কথাটা অতীতে বলেছে, অর্থাৎ অতীতে সে ভবিষ্যতের কথা বলেছে, যার কারণে আমরা উইলের পরিবর্তে এখানে উড ব্যবহার করেছি। অর্থাৎ তিনি অতীতে বলেছেন, কিন্তু অর্থাৎ তিনি বলেছেন যে সরকার ইয়া করবে, অর্থাৎ এই রোড ম্যাপ জারি করবে, রোড ম্যাপ জারি বলতে প্রকাশ করবে। বুঝতে পারলেন কি? এই জন্য মূলত উড হয়, অনেকে আমরা বুঝতে পারি না, অনেক সময় বলি যে এটা কিভাবে কি হলো বা কেমনে কি হলো, অনেক সময় আমরা এটা প্রশ্ন করে থাকি, রাইট? ওকে, যাই হোক, এরপরে আমরা আরো কি দেখতে পারি আমরা? okay, ঠিক আছে, এগুলো ঠিক আছে, বা সাবজেক্ট অনুযায়ী ভার্বও ঠিক আছে, পার্সন এটাও ঠিক আছে, এটাও সাবজেক্ট হিসেবে ভার্বের ব্যবহারটা ঠিক আছে।
ওকে, এইখানে আমি আপনাদের জন্য একটা কাজ দিয়েছিলাম, অনেকে করেননি, আমি জানি না যে অনেকে আসলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন কিনা, এটা নিয়ে এখন আমার সন্দেহান জেগেছে। আমি এটা কাজ দিয়েছি, অনেকে এটা করেন। এখন আমার প্রশ্ন হলো, এই যে আপডেটিং আমরা যে ব্যবহার করলাম, আসলে এই আপডেটিং এখানে কি হিসেবে ব্যবহার হয়েছে? জেরান নাকি পার্টিসিপল না কি? আর এই অর্থটা বা কি দিচ্ছে? ওকে, এখানে আমি কিন্তু বলেছিলাম যে কিছু ভার্ব আছে, নির্দিষ্ট কিছু ভার্ব আছে, যে ভার্ব গুলোর পরে যখন আরেকটি ভার্ব বসাতে চাই বা আরেকটি কাজ চলে আসে, অর্থাৎ অ্যাজ এ অসমাপিক ক্রিয়া হিসেবে আমরা তাকে জেরান্ট হিসেবে ব্যবহার করতে পারি ইংরেজিতে। না, পার্টিসিপল না, বিশ্বদ্বীপ, এটা পার্টিসিপল না, এটা হচ্ছে জেরান্ট। কারণ আমরা জানি যে ভার্বের পরে যখন আরেকটি আইএনজি যুক্ত ফর্ম চলে আসবে, অর্থাৎ আইএনজি যুক্ত ফর্ম চলে আসবে, দ্যাট মিনস এটা নির্দেশ করছে এটা যে মানে আপডেট। আপডেট মানে মানে হালনাগাদ, তার মানে হালনাগাদ করা, এরকম অর্থ দিচ্ছে, হালনাগাদ করা শুরু করবে। ওকে, তার মানে আমরা একে কি বলবো? একে জেরান্ট বলবো। ওকে, দেখুন, বিশ্বদীপ, আপনি একটা প্রশ্ন করেছেন কিভাবে জেরান্ট, কিভাবে পার্টিসিপল, কিভাবে বুঝবো। দেখুন, পার্টিসিপল এর জন্য দারুণ ভাবে একটি ক্লাস দেওয়া আছে, একটা না, অনেক ক্লাস দেওয়া আছে। আবারও জেরান্ট এর জন্য দারুণ ভাবে ক্লাস দেওয়া আছে। আপনি আমার ভিডিও ইউটিউব চ্যানেলে গেলেই দারুণ ভাবে বুঝতে পারবেন যে আসলে কি দেওয়া আছে, মানে কতটা পার্থক্য। কারণ এই তো ব্যাপক ব্যাপার, আমি দুই কথা বললেই এটা সমাধান হবে না। কারণ জেনারেন্টের ব্যবহারের অবস্থান হিসাবে জেনারেন্টের ব্যবহার আছে 7 থেকে 8টা, আবারও পার্টিসিপলের ব্যবহার আছে প্রায় 15 থেকে 16টা। তার মানে এইগুলো বুঝতে হলে আপনার কিন্তু ভিডিওগুলো দেখতে হবে, এরপরে আমাকে প্রশ্ন করতে পারেন। এখন আপাতত উত্তর দেওয়াটা মুশকিল। ঠিক আছে, এই তো। ওকে, ওকে, আপনাদের জন্য আমি এই অংশে একটু কাজ দিয়ে দিচ্ছি, তাহলে সবচেয়ে ভালো হবে। দেখুন, এইখানে এই অংশটি আছে, আপনাদের জন্য আমার কাজ হলো, দয়া করে আমাকে বলবেন যে, আমি মার্ক করে দিছি টু ইনস্টল, এটা কাজ। টু ইনস্টল, এটাকে গ্রামার ভাষায় কি বলা হয়? আবারও এখানে আমরা লক্ষ্য করছি, ইন 2012, এটাকে বা গ্রামার ভাষা কি বলা হয়? ওকে, আর এইখানে এই রিকোয়ারিং গ্রামার ভাষা সরি টু সে কি বলা হয়? এটাও আপনার জন্য রিকোয়ারিং। ওকে, এরপরে আমরা দেখতে পাচ্ছি ফেল শর্ট, এর অর্থটা কি আমাকে বলবেন। ফেল শর্ট এর অর্থটা কি? এবং এটাও ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, সরি টু সে, এটা আর বললাম না, ইন্ট্রান্সিটিভ ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। অ্যাজ, কারণ, এই অ্যাজ কারণ এখানে কি হিসেবে ব্যবহার হয়েছে? প্রিপজিশন অর ক্লোজ মার্কার অর হোয়াট, কি হিসেবে ব্যবহার হয়েছে এটা উল্লেখ করবে। ওকে, এরপরে আপনি যেটা উল্লেখ করবেন মেড, এই মেডকেই বা গ্রামার ভাষা কি বলা হয়? টু মেড গ্রামার ভাষা কি বলা হয় এটা আমাকে বলুন। আর সবচেয়ে বড় ব্যাপার হলো এই লেজিং ব্যবহার হয়েছে, একই গ্রামার ভাষা কি বলা হয়? দেখুন, ইতিমধ্যে এগুলোর উপর ক্লাস দেওয়া আছে, এরপর আমি আবার বলছি যে লিভিং, এটাকে গ্রামার ভাষা কি বলা হয়, বা এটাকে অন্যভাবে লেখা যায় সেটা আমাকে লিখে দিবেন। এই হচ্ছে আপনাদের জন্য কাজ।